ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জানানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জানানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দূরে ছিল বনে ফুলো জোরে বাঁধা ঝুলনা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহিয়া বহে বহে কাকে বিরহের ভাব এখন আমার বেলা নাহিয়া বহে বহে কাকে বিরহের ভাব বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা আমির ভাই পরিবর্তে স্বজন প্রীতি হচ্ছে কিন্তু মানে বাবু কেন ডাকতে পারে আচ্ছা আমির ভাই আচ্ছা এই ফাঁকে আমি একটু বলে ফেলি আমার একটু এই প্রতিযোগিতা একটু ছেদ করবে আমি এই 6 জন প্রতিযোগী সিনেমা হলে দুই বন্ধু ছবি দেখছে সামনের সারিতে দেখতে পাবো একজন টেকু মাথা বদলে বসে তো দুই বন্ধুর মধ্যে একজনের মাথায় বুদ্ধি চাটলো আচ্ছা এক কাজ করলে হয় না ওই লোকের মাথা যদি চাটি মারতে পারি কেমন হয় তো এক বন্ধু আরেক বন্ধু বলছে প্রয়োজন ভাই আমি এক্স করুন না এখন যে দ্বিতীয় বন্ধু সে তো টাকা হারালো শালা 200 টাকা হারালাম তুই তো মুভিস আমার ছোটবেলার বন্ধু ওই তো রেগে মারে ওই ভদ্রলোক রেগে মারে আশেপাশের লোক এই বসুন এই কষ্ট বসুন ছবি ভাই দিল ঠাস করে ওর দোস্ত জানোস তোর লেগে আমি ওই হলের ভিতরে 1 কিলোকে 2 বার চাকরি মারছি আর তুই এখানে রূপ
গুলি কত মহাজন দেশের আলোর সূর্যের প্রাণী আধারের পথ কাটিয়ে আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের
এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি বলছিলাম? এই প্রথম বলছি। তাহলে আপনাদের উপর কাপড় রিকল জিনিসটা একটু অন্যরকম কাপড় কি অন্যরকম করছে একে একে সবাইকে বেঁধে দিন। একটা গেমস আপনারা একটু উপভোগ করে আসেন। আপনারা সবাই একটু সর্বাত্মক সাহায্য করবেন। আচ্ছা, প্রতিযোগিতার নিয়মটা ঠিক আপনাদের বলে দেওয়াটা আমার উচিত হবে না। হ্যাঁ, আমি ভিন্ন ভিন্ন ভাবে তাদের দুই দলকে আমি বলে দিয়েছি আগে থেকেই, মানে একের উপর তারা আইটা কি করবে আর কি প্রয়োগ করবে। যাকে যা কি করছে ওরা সব দেখতে পাচ্ছে। কালো সুতি কাপড়। প্লিজ আপনারা এখন চলে যান আপনাদের উদ্দেশ্য হাসিল করতে, প্লিজ। তারা পয়সা চাপিয়ে দিচ্ছেন কপালের উপর। তিনজন প্রতিযোগী দেখা যাচ্ছে। প্রথম প্রতিযোগী খুব চেষ্টা করছেন আমিন ভাই, উনি মনে হচ্ছে উনি ভালো করে বসিয়েছেন মনে হচ্ছে। আর দ্বিতীয় প্রতিযোগী নার্গিস সেলিনা শাহিনের উপর ভালো করে মতো পয়সাটা বসিয়েছে, এবং রফিকও দেখা যাচ্ছে খুব ভালোভাবে পয়সাটা মামুনের উপর চাপিয়ে দিয়েছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে এখন আপনাদের আমি বলতে পারবো, এবং আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনুন যে কাজটা করতে হবে আপনাদের। আপনাদের এই কপালে তিনটা লাগানো পয়সাকে ফেলতে হবে। এখন কিভাবে ফেলবেন আমি জানি না, শুধুমাত্র হাত ব্যতীত আপনারা অন্য যে কোনো উপায়ে ফেলতে পারেন। দেখে শুরু হয়ে যায়। আপনারা কমপক্ষে 20 বার চেষ্টা করতে হবে। কিভাবে করবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। এটা গো 1 2 3। হাত ছাড়া যেগুলো ব্যাপার হ্যাঁ কোন প্লিজ কোন সোহাগ চাঁদ বদুনি ধুনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদুনি ধুনি নাচো তো দেখি। এই পয়সা আরে বাবা খুব পড়া মনে হচ্ছে। 4 ভাঁজ করে তারপর আপনি কিছু দেখছেন রফিক? কিছু দেখছেন? কটা আঙ্গুল দেখছেন? কটা আঙ্গুল দেখছেন? আমিন ভাই কটা আঙ্গুল দেখছেন? কটা আঙ্গুল দেখছেন? একটু তাড়াতাড়ি করছেন। আচ্ছা আমি সবাইকে বলে দিই। আচ্ছা আমি বলে দিই তিনজন প্রতিযোগীকে। নার্গিস, আচ্ছা আচ্ছা আমি বলে দিই। নার্গিস, রফিক এবং আমিন ভাই হাত দুটো বাড়িয়ে দিন। হাত দুটো বাড়িয়ে দিন। হাত দুটো বাড়িয়ে দিন। একটার উপর একটা হাত রাখুন। একটার উপর একটা হাত রাখুন। একটা আছে। দাঁড়াও দাঁড়াও। একটা কিছু পাইবে তাহলে সম্মান, একটা টাকা দিয়া যান আমরা গরিব ইনসান। এই আসুন বসে আসুন। আপনাদের জন্য একটি সাইকোলজি পুরস্কার আছে। তিনজন মাল্লা চৌপর চৌপর দেয় ঘর বাইদুর চিৎকার তিনদার তিনদার তিনজন মাল্লা মাল্লা চৌপর দিনভর দিনভর দেয় দূর পাল্লা পাল্লা ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা পারুময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জঞ্জাল জলময় শৈবাল শৈবাল পান্নার ডাকশাল জলময় শৈবাল পান্নার ডাকশাল জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার ডাকশাল ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা ছিপখান তিনদার তিনদার তিনজন মাল্লা মাল্লা কঞ্চি তীর ঘর ওই চর যাচ্ছে অনুহাস ইন্দার শ্যাওলায় থাকছে কঞ্চি তীর ঘর ওই চর যাচ্ছে যাচ্ছে বনহাস চিন্তার
শ্যাওলায় থাকছে কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে বনহাস ডিম তার শ্যাওলায় থাকছে চিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা চিপখান তিনদার তিনজন মাল্লা চুপ চুপ ওই চুপ দেয় পান কৌড়ি দেয় ডুব চুপচাপ ঘুমটার বৌটি চুপ চুপ ওই চুপ দেয় পান কৌড়ি দেয় ডুব চুপচাপ ঘুমটার বৌটি চুপ চুপ ওই যুগ দেয় পান কৌড়ি দেয় ডুব চুপচাপ ঘুমটার বৌটি চিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা চিপখান তিনদার তিনজন মাল্লা চিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা চিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা চিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কত কালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে কইয়া রে পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে কইয়া রে আমার নিজের বোঝাকে বলিবে রে আমার নিজের বোঝাকে বলিবে রাখো কোথায় যাইয়া রে আমি রাখো কোথায় যাইয়া আর কত কালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙলো শুধু না জাগিল চড়া আমার ভবে কেউ কি আছে দুঃখ পাবো কাহার কাছে রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। ভালোবাসাকে মূল্যায়ন করতেই ভালোবাসা
ভালোবাসাকে নিজের থেকে দূরে করে রেখেছি। কেননা ভালোবাসা দেয় না কিছু শুধু নিজেকে ছাড়া, ভালোবাসা নেয় না কিছু শুধু ভালোবাসা ছাড়া, ভালোবাসা অধিকার করে না কিছু, না তাকে অধিকার করা যায়। কেননা ভালোবাসা সুসম্পন্ন ভালোবাসাতেই। কৃষ্ণেন্দু, যাকে আমি ভালোবেসেছি এবং যে আমাকেও ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসার জন্য নিজের স্বকীয়তা, বহুদিনের ধর্ম বিশ্বাস ত্যাগ করতে হবে কেন? যে আমাকে ভালোবাসার জন্য তার এতদিনের বিশ্বাস ধর্ম পরিচয় অস্বীকার করতে পারে, সেই হয়তো একদিন অন্য কারো জন্য আমাকে অস্বীকার করতে পারে। ভালোবাসাটাই তো স্বয়ং সম্পূর্ণ এবং ভালোবাসা তো স্বয়ং ঈশ্বর। আমি যদি সেই ঈশ্বরকে অস্বীকার করি তাহলে ভালোবাসার মূল্যটা কোথায়? আমি ভালোবেসেছি কৃষ্ণেন্দু তোমাকে, তোমার চেয়ে অনেক অনেক বেশি। তুমি আমাকে পাওয়ার জন্য নিজেকে হারিয়েছো, আর আমি ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছি। আমি কি ইচ্ছা করলে পারতাম না সেই ধর্মান্তরিত কৃষ্ণেন্দুকে নিজের করে নিতে? সেটাই কি ছিল না আমার জন্য সহজ? কিন্তু আমি তা করতে পারি না, কারণ এরকম স্বার্থন্বেষী ভালোবাসায় পূর্ণতা নেই। এখানে শুধু শূন্যতা, যেখানে মানুষ শুধু সংকীর্ণ স্বার্থ খোঁজে। আর অমিত লাবণ্য, ওরা তো ভালোবাসতেই জানে না, মনে হয় যেন খেলা করছে। ভালোবাসার যে অন্তর্নিহিত তাৎপর্য সেটিকে ওদের মধ্যে খুঁজে পাওয়া যায়। কি সুন্দর ছক এঁকে কাজ করছে লাবণ্য। প্রেম প্রেম খেলা ঠিক ছিল যখন সে বুঝতে পেরেছে অমিতকে চরিত্রটাকে, তখন সে স্বার্থপরের মতো নিজেকে সরিয়ে এনেছে তার জন্য সঠিক পাত্র রায়চাঁদ প্রেমচাঁদ মার্কা শোভনলালের দিকে। এই যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসা বলে কিছু থাকবে না, নিছক ছেলে খেলা হয়ে যাবে। আর অমিত তো ছোট্ট বাচ্চাদের মতো, যখন পেলাম না তখন তাকে ঘরার আর পুকুরের জলের সাথে তুলনা করে আত্মপ্রবঞ্চনার আশ্রয় নিল। আমাকে দেখুন, যে ভালোবাসাকে পেয়েও নিজেকে নিঃস্ব করে সারা জীবন অসহ্য যন্ত্রণা বেছে নিয়েও ভালোবাসাকে কলুষিত হতে দেয়নি। শশী আর কুসুম এ তো লুকোচুরি খেলাই। এটা ভালোবাসা নয়, মোহ। এরা ভালোবাসার মর্মই অনুধাবন করতে পারে না। সবাই ভালোবাসতে জানে না। ভালোবাসার জন্য সাহস দরকার, ত্যাগ করার সাহস, কষ্ট সহ্য করার সাহস, এমনকি প্রত্যাখ্যান করার সাহসও দরকার। কোনোটাই কুসুম এবং শশীর নেই, যা আপনারা আমার মাঝে দেখবেন। জীবনের সবচেয়ে কঠিন কষাঘাত পেরুতে হয়েছে আমাকে, তাই কবির ভাষায় বলতে চাই, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য সে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সে কখনো করে না প্রবঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা। এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকলে দেনা শোধ করিয়া দিতে। তাই বলবো, যখন ভালোবেসেছো তুমি, কখনো বলো না ঈশ্বর হৃদয়ে আমার, বরং বলো ঈশ্বরের হৃদয়ে আছে আমি। কৃষ্ণেন্দু বুঝতে পেরেছিল রিনার ভালোবাসায় তার চেয়ে অনেক অনেক বড়, কেননা পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথা অনেক তীব্র। ভালোবাসা বেঁচে থাকে বিরহে, মিলনেই ভালোবাসার মৃত্যু ঘটে। আর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমার ভালোবাসাকে মুক্তি দিয়েছি। ধন্যবাদ। নমস্কার, আমি লাবণ্য। আমার নামটার মধ্যে ভালোবাসার পরশ লুকিয়ে আছে। রিনা আর কুসুম যেন গেও নাম, আর লাবণ্য নামটা শুনে তো অনেকে প্রেম প্রাণ উৎসর্গ করতে চায়। আমি তো চেয়েছিল, কিন্তু সে সুযোগ তাকে আমি দেইনি, কারণ তার আগে সিরিয়ালে নাম লিখিয়েছিল শোভনলাল। শোভনলালের চোখে আমি ছিলাম দেবী। প্রেম তো আসলে পুজোই। শোভন আমার পায়ে নিবেদন করেছিল প্রেমের সেই নৈবেদ্য, আর আমি সে তো শুধু কল্পনার প্রতিমা হিসেবেই দেখেছে আমায়। তাকে আমি প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছি, কিন্তু বিনিময় হয়েছি প্রতারিত। আমি তাকে পবিত্র ধোয়া তুলসী পাতা ভেবেছিলাম, অথচ সে একজন সেকেন্ড হ্যান্ড প্রেমী। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি সরে আসতে পেরেছি অমিতের কাছ থেকে। শোভনলালের ভালোবাসাকে
আমি গ্রহণ করতে পেরেছি। তবে অমিতকে আমি একেবারে নিঃস্ব করে দেইনি। আমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছি শেষের কবিতা লিখে। এমন উদারতা কজন প্রেমিকা দেখাতে পারে। তাই তো বলছি, আমার চেয়ে বেশি কে বেসেছে ভালো। যে রিনা ঈশ্বরের জন্য ফিরিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দুকে, সে রিনা তো পায়নি ঈশ্বরকে, ফিরে গিয়েছিল ক্লেটনের কাছে। অবশ্য কৃষ্ণেন্দু নিজেকে এমন অবস্থানে নিয়ে গিয়েছিল যে রিনা ফিরে যাওয়ার সাহসই করেনি। আর ভীরু শশীর কথা নাই বা বললাম। আর কুসুমি বা কতটা বিশ্বস্ত ছিল তার স্বামীর প্রতি। অথচ এই আমি আমার সমস্ত বিশ্বাস, আমার হৃদয়ের গভীরতা দিয়ে ভালোবেসেছিলাম অমিতকে। হয়তো অমিত বেশি ছিল, কিন্তু ওর কাছে ভালোবাসা ছিল প্রকৃতির মতো, যা এক এক সময় এক এক রূপ ধারণ করে। নারী তার কাছে পুতুলের মতো, ইচ্ছে হলেই ফেলে দেয়। তাই তো কেটি মিত্রকে সে ভুলে গিয়েছিল, আর আমার কাছেও সযত্নে লুকিয়ে রেখেছিল কেটির কথা। আর লুকিয়ে রাখবেই না বা কেন? অমিত তো কখনই বিয়ে করতে চায়নি, চেয়েছে ভালোবাসতে। কারণ বিয়ে তো একজনকেই করতে হয়, বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতাও নেই। সে শুধু অসম্ভবের স্বপ্ন দেখে আর তার চমক লাগিয়ে বেড়ায় মানুষের মনে। আমিও চমকিত হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম ওর প্রতিভার বিচ্ছুরণ দেখে। কিন্তু তখন আমি জানতাম না লিলি গাঙ্গুলি, কেটি মিত্র সহ রাজ্যের সহস্র মেয়েদেরকে চমকিত করেছিল। অথচ আমি মন প্রাণ দিয়ে শুধু অমিতকেই ভালোবেসেছি। শোভনলাল আমার জীবনে এসেছিল, কিন্তু তার প্রতি সামান্য মনোযোগে আমি দিইনি, বরং অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। অমিতের কথা বলা, কল্পনা প্রবণতায় এতটাই বাদ ভাঙা ছিল যে স্বয়ং মাসিমা তাকে বলেছিলেন, বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না, শেষে সমস্তটাই বাল্য বিবাহ না হয়ে যায়। আমি একজন শিক্ষিতা সুন্দরী তরুণী হয়ে কিভাবে একটি বালককে বিয়ে করি আপনারাই বলুন। অমিতকে ভালোবাসি বলেই ওকে বিয়ে করিনি। ওর মনের গরমটা ছিল সাহিত্যিক, অনুভূতির যে বড় জমেছিল ওর মনে, আমার উত্তাপে সেটিকে গলিয়ে ছড়িয়ে নিয়েছিল সে। আমাকে ওর প্রয়োজন ছিল শুধু সৃষ্টিশীলতার জন্য, কল্পনার পাখা মেলবার জন্য। এরপরও আমি ভালোবেসেছি, নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করে চলে এসেছি। কারণ আমি জানতাম একদিনের প্রয়োজন আমি আর মেটাতে পারবো না। আমিও যদি মর্তের কোনো সাধারণ মানুষ হতো অমিত, তবে তার বাস্তব বুদ্ধি থাকতো যদি, অবশ্যই তাকে বিয়ে করতাম। তবে অমিতকে আমি ধন্যবাদ জানাই সামাজিকভাবে বিশেষ কারণে। তার এত রোমান্টিক, সামাজিকভাবে উচ্চতর অবস্থানের কারণেই আমি বুঝতে পেরেছি শোভনলাল আমাকে কতটা ভালোবাসে। ধন্যবাদ মিতা। অমিতার দুর্বার ভালোবাসার গতির সঙ্গে দৌড়তে গিয়ে আমি যখন হাঁপিয়ে উঠেছি, তখন শোভনলালের লেখা চিঠি আমাকে স্বস্তি দিয়েছে। বুঝতে পেরেছি শোভনের সঙ্গে রচিত হতে পারে আমার প্রাণের বন্ধন। অমিতকে আমি ভালোবাসি, অথচ বিয়ে করছি অন্যজনকে। আমার কি কম কষ্ট হয়েছে? কিন্তু এটিও ভালোবাসার সুখ, কষ্ট সুখ। ভালোবাসার মর্যাদা রক্ষার জন্যই আমার ভালোবাসাকে দূরে সরিয়ে রেখেছি। আপাত দৃষ্টিতে সে দূরে রয়েছে, কিন্তু বাস করছে আমার পরাণের গহীন ভেতরে। একদিন ভেবেছিলেন শুকনো বই পড়বো আর পাশ করব, এভাবেই জীবন কাটবে। কিন্তু একদিন দেখলাম আমিও ভালোবাসতে পারি। শুধু ভালোবেসেছি তাই নয়, ভালোবাসার খাতিরেই মনের মানুষকে দূরে ঠেলে দিয়েছি। ভালোবাসার জন্য এমন নিঃস্বার্থ আত্মত্যাগ আর কে কবে করেছে? নাই পিছু ফিরে দেখা, সে শুধু মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। শোভনের সঙ্গে ঘর করছি, কিন্তু একটি মুহূর্তের জন্য ভুলতে পারবো না অমিতকে। আমার চেয়ে বেশি আর কে বেসেছে ভালো? আমি কুসুম, আপনাদের কাছে কিছুটা অপরিচিত, কারণ আমি গ্রামের মেয়ে। আমি রিনা ব্রাউন কিংবা লাবণ্যর মতো লেখা শিখিনি। এজন্যই আমার কথাগুলো কখনো আমার হয়ে বলা হয়ে ওঠেনি। আমি শিক্ষিত মানুষের মতো অনেক কাজ করতে পারিনি, যেটা পেরেছে অনেক শিক্ষিত লাবণ্য, অনেক ডিগ্রিধারী লাবণ্য কিংবা অ্যাংলো ইন্ডিয়ান রিনা ব্রাউন।
এই জন্য আজ আপনাদের কাছে আমি বলতে এসেছি আমার কথাগুলো, আমি কতটা ভালোবাসতে পেরেছি, আমি কতটা ভালোবাসতে পেরেছি শশীকে, যে শশী আমার প্রেমে কখনো সাড়া দেয়নি, সেই শশীকে। আমার ভালোবাসার অনেকগুলো দিক আছে। যে আমি বিবাহিত ছিলাম, যে পরিস্থিতিটা লাবণ্যর বা রিনা ব্রাউনের ছিল না। আমি বিবাহিত ছিলাম, কিন্তু ভেবে দেখতে হবে আমি কি পরিস্থিতিতে বিয়ে করেছি। আমার বাবার কাছে আমার শ্বশুরবাড়ির সব সম্পত্তি বন্ধক ছিল। সেই অবস্থায় আমার বাবা পরাণ লালের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। এই বিয়ে থেকে আমার কখনো মতামত চাওয়া হয়েছে, বা আমি কি কখনো মতামত দিয়ে নিজের মন থেকে এই বিয়ে গ্রহণ করেছি? করিনি। এবং এই জন্যই যখন আমার মনের ডাক এসেছে ভালোবাসার জন্য, আমার সামনে এসেছে শশী, তখন আমি না ভালোবেসে পারিনি। কারণ এই সম্পর্কটা ছিল আমার মনের ভেতর থেকে, আমার সম্পর্ক, আমার ভালোবাসার ডাক। পরাণের জন্য আমার শ্রদ্ধাবোধ বা আমার সাংসারিক সম্পর্কে কোনো খাত ছিল না, আমি কখনোই সেটা বলিনি। পরাণের সাথে আমার যে সাংসারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটার প্রত্যেকটি প্রয়োজন আমি মিটিয়েছি। আমার শাশুড়ির সেবা থেকে শুরু করে সব কিছু আমি করেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলা থেকেই ছিলাম খুব ইচ্ছাপ্রবণ। আমার যখন ইচ্ছা হতো তখন আমি রাগ করতাম, আমার যখন ইচ্ছা হতো তখন আমি কাজ করতাম। আমাকে যখন গাল পাড়তো তখন আমি টু শব্দটি করতাম না, কিন্তু যখন আমার বকা খেয়ে খুব মেজাজ খারাপ হতো তখন ধুম করে একটা কাজ করে বসতাম। আমার স্বভাবই তাই, এবং এই স্বভাব আমার ভালোবাসার মধ্যেও আপনারা দেখবেন। কারণ আমি কখনোই শশীর কোনো কিছুকে নিতে বাধা পাইনি, কিন্তু শেষে যখন আমার নিজের ভেতর থেকে বাধা এসেছে, যখন আমি তার কাছ থেকে ফিরতে ফিরতে আমার নিজের ভেতরের জলের স্রোত, ভালোবাসার স্রোত বন্ধ হয়ে গেছে, তখন তাকেই আমি ফিরিয়ে দিয়েছি। এই শশীকে আমি কেন ফিরিয়ে দিয়েছি তার ভালোবাসার অভাবের জন্য নয়, তার ভীরুতার জন্য। আমি বিবাহিত হয়ে, আমি অপরের স্ত্রী হয়ে আমার ভালোবাসার ডাককে যখন অস্বীকার করতে পারিনি, বারবার ছুটে গিয়েছি আমি শশীর কাছে। কখনো সকালবেলায় শিউলি ফুল তোলার ভান ধরে, কখনো বৃষ্টির রাতে। সেই শশী, সে শিক্ষিত ডাক্তার, সে পাড়া বেড়ায়, ঘুরে বেড়ায় রুগী দেখে দেখে, সে মাঝে মাঝে আমাকে এসে দেখা দিয়ে যায়, কিন্তু কখনো আমার প্রেমে সাড়া দেয়নি। তার এই ভীরুতার জন্য, যখন তার এই ভীরুতার প্রমাণ পেতে 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 আমি অধৈর্য হয়ে গেছি, আমার ভিতরের ভালোবাসার স্রোত আটকে গেছে, তখন আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমার কথাকে যেভাবে বলা হয়েছে বইয়ে, যে গরম লোহাও একসময় পড়ে থাকতে থাকতে জং ধরে যায়, আমার ভালোবাসার অবস্থা হয়েছে ওটা। আর রিনা ব্রাউনের সাথে আমি আসলে নিজের তুলনা করি না, কারণ রিনা ব্রাউন যেই পরিস্থিতিতে ছিল আমি সেই পরিস্থিতিতে পড়িনি, আমার পরিস্থিতি ভিন্ন। সুতরাং তার ভালোবাসার সাথে আমি নিজের ভালোবাসাকে তুলনা করে নিজের ভালোবাসাকে ছোট করতে চাই না। তার মধ্যে ঈশ্বর জ্ঞান আর ভালোবাসার জ্ঞানের মধ্যে এত প্রভেদ, সেই ভালোবাসাকে আমি গ্রহণ করতে চাই না। কারণ আমার ভালোবাসা যা, আমার ঈশ্বরতা, আমার ভালোবাসা যা, আমার ভালোবাসার মানুষতা। আমি ঈশ্বরকে বাদ দিয়ে আমার ভালোবাসাকে পেতে চাই না। যে আমার জন্য ঈশ্বরকে ত্যাগ করতে পারে, এতটুকু যে আমার জন্য করতে পারে, তাকে আমি কেন ফিরিয়ে দিব? এটা তো কোনো কাজের কথাই না। আর লাবণ্য, ওর কথা আপনারা তো সবাই জানেন, এত শিক্ষিত, এত পড়াশোনা করেছে, কিন্তু শোভনলালের ভালোবাসার প্রকাশটুকু যে ধরতে পারেনি। এত পড়ালেখা দিয়ে কি হয় তাহলে? যে ভালোবাসার, মানুষের ভালোবাসার ভঙ্গিটুকু, ভালোবাসার প্রকাশটুকুকেই ধরতে পারে না, সেই ভালোবাসার, সেই পড়াশোনার কি মূল্য? তার চেয়ে আমি না পড়ালেখা গায়ের মেয়ে, তাই কি যথেষ্ট নয়? আমি শশীর মতো একটা কাপুরুষকে কেন ভালোবেসেছিলাম তার কাজ দেখে, মানুষের প্রতি তার সেবা দেখে। সে সেনদিদিকে যখন সে দিন রাত্র গুটি বসন্তের মধ্যে সেবা করে যায়, সে যখন দিনের পর দিন পায়ে হেঁটে গায়ের পর গায়ে রুগী দেখে বেড়ায়, তার এই কাজগুলোর জন্য তাকে আমি ভালোবেসেছি। কিন্তু তার মধ্যে যে ভীরু একটা কাপুরুষ আছে, সেটা তো ওই মুহূর্তে আমার জানার কথা ছিল না। পরে যখন আমার ডাকে সে সাড়া দেয়নি, তখন আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে তার কাজ না আমার প্রেমে সাড়া দেয়া। কারণ
আমি মেয়ে হয়ে যতটুকু বাধা অতিক্রম করতে পারি সে পারে না, সে ছেলে হয়ে সে মুক্ত হয়েও পারেনি, এটা তার ব্যর্থতা। এটা এখনকার দিনে আপনারা হচ্ছে হিন্দি সিনেমাতে একটা গান শুনে থাকবেন, প্যার কিয়াতে ডরনা কিয়া। আমার কথা হচ্ছে ওটা, আমি প্রেম করেছি সুতরাং ভয় পাবো কেন? আমি বিবাহিত হতে পারি, আমি হতে পারি শশী আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি তো প্রেম করতে কম করিনি, আমি তো আমার ভালোবাসাকে কখনো ছোট করিনি, আমি আমার মতোই ভালোবেসে গেছি। অবশ্য আমাকে আপনারা কৃষ্ণ নাম স্বামী নামেও চেনেন, রেভারেন্ড কৃষ্ণ স্বামী, ভারতবর্ষের খ্রিস্টান সন্ন্যাসী। একদিন সন্ন্যাসী হয়েছিলাম রিনা ব্রাউনের জন্য। রিনা ব্রাউন আমার এককালের প্রেমিকা। আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি নিজের প্রেমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য, যার জন্য আমি একসময় আমার পিতৃপুরুষের ধর্ম বদলে ফেলেছিলাম, যার জন্য আমি জীবনের মোড় ঘুরিয়ে এনে হাজির হয়েছে এই নিবৃত সাঁওতাল পল্লীতে। সেই রিনা ব্রাউন আজকে আমাকে প্রশ্ন করছে যে ধর্মত্যাগ কেন, কেন ধর্মত্যাগ? রিনা, তুমি কি জানো না প্রেম ধর্মের চেয়ে অনেক বেশি বড়? এই পৃথিবীতে ধর্ম এসেছে কতগুলো, অথচ প্রেম কয়টা? পৃথিবীতে প্রেম কয়টা হয়? তারই তো সবচেয়ে বড় প্রমাণ আমি কৃষ্ণেন্দু। রিনাকে আজ আপনারা দেখতে পাচ্ছেন, ঈশ্বরের প্রতি আজ তার কোনো বিশ্বাস নেই। লোকালয় থেকে অনেক দূরে আমি যখন আজ ঈশ্বরের সাধনায় মগ্ন, রিনা তখন ডুবে গেছে নিজের বিভ্রান্তির মায়াজালে। এত সহজে হেরে গেলে রিনা, এত সহজে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারালে। ঈশ্বরের জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায়, এ তো আমি একদিন তোমার কাছ থেকেই শিখেছিলাম। যে ঈশ্বরের জন্য তুমি আমায় ফিরিয়ে দিলে, সেই ঈশ্বরের উপর আরেকটু বিশ্বাস রাখতে পারলে না? জীবনের ঘূর্ণিঝড়ের মাঝে পড়ে ভেবে নিলে ঈশ্বর ক্ষমতাহীন। তুমি শশীর কথা ভাবছো রিনা, ও তো একটা কাপুরুষ, মনের ভিতর কুসুমের জন্য উথাল পাথাল, অথচ মুখে রা পর্যন্ত নেই। নীতিবাক্যের অজুহাতে সে বলে দিয়েছে নিজের প্রেমকে। আত্মপ্রতারক, প্রকাশহীন ভালোবাসা নিয়ে নিজেই জ্বলে পড়ে মরেছে। ভালোবাসে অথচ ভয় পায়, এমন ভীরু প্রেমিকের নাম মুখে এনো না। আর অমিত, সে তো নিজেই জানে না প্রেম কাকে বলে, কখনো কেতকী, কখনো লাবণ্য, এই তো তার প্রেম। লাবণ্যর প্রেমে মুগ্ধ, অথচ বিয়ে করতে চায় কেতকীকে। নিজের প্রেমিকাকে আপন করে পাবার কোনো আকুতি নেই, চেষ্টা নেই প্রেমকে সফল করবার। প্রেমের চেয়ে বিরহের দিকেই তো তার আগ্রহ বেশি। সে প্রেম দিয়ে আমি কি করবো, যে প্রেম আমাকে কিছুই দেয় না? রিনা, তুমি একবার আমার দিকে তাকাও, দেখো আমার সারা জীবনের সাধনা, সারা জীবনের চাওয়া সবই তো তুমি। আমার লক্ষ্য তো একমাত্র রিনা ব্রাউনই আমার আরাধ্য। রিনা, আমি তো কোনো নারীকে ভালোবাসিনি, তোমার ভেতর দিয়ে আমি তাকাতে চেয়েছি ঈশ্বরের দিকে। তোমার ভেতর দিয়ে আমি ভালোবেসেছি ঈশ্বরকে। জীবনের সবটুকু আকর্ষণ ছেড়ে দিয়ে আমি আজ সন্ন্যাসী, সে তো তোমারই জন্য, তোমার ভালোবাসার জন্য। আমার জীবন রিনা ব্রাউন, আমার মৃত্যু রিনা ব্রাউন, আমার ঈশ্বর রিনা ব্রাউন। রিনা, এবার তবে তুমিই বলো, আমার চেয়ে বেশি আর কে বেসেছে ভালো? আমি শহরে পাশ করা ডাক্তার, কিন্তু শহরে পাশ করলেও আমি গ্রামে চলে গেছি গ্রামের মানুষের সেবা করার উদ্দেশ্যে। আমি গ্রামের মানুষের সেবা করে বেড়াই। আমারই গ্রামের মেয়ে কুসুম, সে আমাকে ভালোবাসে, কিন্তু কুসুম ছিল অপরের স্ত্রী। সে আমাকে ভালোবেসে ফেলে, কিন্তু তার ভালোবাসার আহ্বানে আমি সাড়া দেইনি, কারণ সে অন্যের স্ত্রী। আপনারা বলুন, আমি যদি তাকে ভালোবাসি তবে আপনারা নিশ্চয়ই আমাকে বলতেন আমি লম্পট। আমি লম্পট হতে চাইনি, তাই তার ভালোবাসা আমি গ্রহণ করিনি। আমার লম্পট হয়ে থাকাই ভালো, কিন্তু তারপর আমি পরকীয়া প্রেম করতে চাই না। আমাকে সে ভীরু বলেছে, আমাকে কাপুরুষ বলেছে, কিন্তু আমি তো পরকীয়া প্রেম করতে চাই না। আমি মানুষের সেবায় আমার নিজেকে উৎসর্গ করতে চাই। মানুষের সেবার ভেতর আমি বড় ধর্ম খুঁজে পেয়েছি। তারপরেও কুসুম আমাকে যেভাবে নাড়া দিয়েছে, আমি দেয়ালের ওপার থেকে তাকে ভালোবাসবো। আমি দেয়ালের ওপার থেকে, নদীর ওপার থেকে তাকে ভালোবাসবো। আমি মনে করব বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। তাই সেই সত্যকে আমি প্রতিষ্ঠা করতে চাই। কুসুমের ভালোবাসা আমার হৃদয়ে সারা জীবন থাকবে। আমি দূর থেকে ভালোবাসবো। আমি ডাক্তার হয়েও আমি কবি হয়ে গেছি কুসুমের ভালোবাসার আকর্ষণে। আমি জানি একদিন কুসুম আমাকে ভুলে যাবে, অনেক দূরে চলে যাবে। তখন অনেক দিন পরে তাকে আমার মনে পড়বে। তখন হয়তো আমি কবি হয়ে গাইব, স্মৃতি পিপিলিকা পুঞ্জিত করে আমার রক্তে মৃত মাধুরীর কণা। সে ভুলে ভুলুক কোটি মন্ডন্তরে, আমি ভুলিব না, কবু ভুলিব না। অতএব আমার চেয়ে এত বড় ভালোবাসতে পারে কে?
আমি অমিত রায়। এতক্ষণ অনেকেই আমার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বললেন, আমি শুধু মনোযোগ দিয়ে শুনেছি শ্রীমতী লাবণ্যর কথা। তিনি অনেকক্ষণ যাবত আমার নিন্দা করলেন, আমি কিন্তু তাতে কিছুই মনে করিনি, কারণ আমি জানি লাবণ্য আজও আমাকে প্রচন্ড ভালোবাসে। তার হৃদয়ের ভিতর অনেক অমৃত আছে বলেই এত গরল মুখ বের হলো তার মুখ দিয়ে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি কিন্তু লাবণ্যর একটুও নিন্দা করব না, কারণ আমার নীতি হচ্ছে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি লিলি গাঙ্গুলি, কেটি মিত্তির সহ রাজ্যের মেয়েদেরকে চমকিত করেছি। আপনারাই বলুন, কেউ যদি আমার কথায়, চালচলনে, প্রতিভায় চমকিত হয়, মুগ্ধ হয়, সেটি কি আমার অপরাধ না কৃতিত্ব? আমার প্রেমিকা হিসাবে লাবণ্য তোমার তো গর্ব বোধ করা উচিত ছিল, কারণ যে অমিতের জন্য রাজ্যের মেয়েরা পাগল, যার জন্য দেশের সমস্ত মেয়েরা দীর্ঘশ্বাস ফেলছে, সেই অমিতের গলায় মালা পরানোর সুযোগ একমাত্র তুমিই পেয়েছিলে। কিন্তু সেই গলায় না মালা না পরিয়ে তুমি ফাঁস পরিয়ে চলে গিয়েছো। কিন্তু তাতে কি আসলো গেল? আমার ভালোবাসা তো থেমে থাকেনি। আমি একই সঙ্গে তোমাকে ওকে তোকে ভালোবেসে প্রমাণ করেছি প্রেমের বহুমাত্রিকতাকে, যেটা আগে আর কেউ দেখাতে পারেনি। একটি গানে আছে, যার মন বড় যত ভালোবাসে সে তত, তারাই তো ভালোবাসে বারবার। একই সঙ্গে তোমাকে ওকে তোকে ভালোবেসে আমি আমার মনের বিশালত্বকেই প্রমাণ করেছি। অন্যদিকে শশী ও কৃষ্ণেন্দুর অবস্থা এক কথায় লেজে গোবরে। সন্ন্যাসী রেভারেন্ড কৃষ্ণ স্বামী আজ নিজেকে প্রেমিক কৃষ্ণেন্দু বলে দাবি করছে। এই ভদ্রলোককে তো জঙ্গলেই ভালো মানাতো, তিনি লোকালয়ে কি করছেন? অন্যদিকে শশীবাবু, আপনার জন্য দুঃখ হচ্ছে। কুসুম অন্যের স্ত্রী বলে আপনি পিছিয়ে পড়লেন কেন ভাই? পর স্ত্রীর কি মন নাই? প্রেমের তো কোনো শর্ত থাকতে পারে না, সে নিজের স্ত্রী বা অন্যের স্ত্রী যাই হোক না কেন। আমার দিকে তাকান, আমাকে দেখুন। লাবণ্য যে আজ শোভনলালের স্ত্রী, সেজন্য কি আমি আর লাবণ্যকে ভালোবাসি না? কিংবা আমি যে এখন কেতকীর স্বামী, সেজন্য কি লাবণ্য আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছে? না, দেয়নি। ইংরেজ কবি জন ডানকে স্মরণ করুন, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে ন্যায় অন্যায় বলতে কিছু নেই, এবং সেভাবেই প্রেমিক হিসেবে আমি নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছি। আমি শুধু নিজে ভালোবেসেছি তাই নয়, ভালোবাসতেও শিখিয়েছি। কাকে? লাবণ্যকে। তাই সে আমাকে ভুলতে গিয়েও ভুলতে পারেনি। যোগমায়ের কাছে কাঁদতে কাঁদতে সে বলেছে, আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে এমন কেউ পৃথিবীতে আছে। এতদিন যা ছিল সব আমার লুপ্ত হয়ে গেছে। আমার মধ্যে অমিত যে কত আশ্চর্য হয়ে দেখা দিয়েছে তা আমি কি করে বলবো? এমন করে আর তো কেউ আমাকে কখনো জানেনি। লাবণ্য মাসিমার কথা উদ্ধৃত করে আমাকে বলেছে আমি নাকি বালক। হ্যাঁ, আমার মনটা শিশুর মতো সরল, তাই লাবণ্য তুমি আমাকে বালক বলেছ। আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি তোমার যে এতটা বার্ধক্য প্রীতি রয়েছে। মাসিমার কথা যেহেতু বলেই বসলে, তাহলে কি করে ভুলে গেলে তার অভিশাপের কথা? আপনারা জানেন, আমাকে প্রচন্ড কষ্ট দেওয়াতে মাসিমা পর্যন্ত ক্ষেপে উঠেছিলেন, এবং তিনি রাগ করে লাবণ্যকে বলেছিলেন, এত বিদ্যা, এত বুদ্ধি, এত পাশ, অথচ অমিতের এমন সাদা মন, গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি। আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্যর চেয়ে অমিতকে বেশি সুন্দর ঠেকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখছে। সেই সোনার চাঁদ ছেলেকে এত করে দুঃখ দিচ্ছ, খামোকা বলে বসলে কিনা বিয়ে করবে না? যেন কোন রাজরাজেশ্বরী, ধনুক ভাঙা মন, এত অহংকার সইবে কেন? কিন্তু অনুভব করছিলাম, তো সেই জন্য আমার পক্ষে এটা ঠিক বলা মুশকিল। তবে সবাই যে যার যুক্তি ভালো করেছে। তবে ওই কথাটা আমি আবারও বলবো যে প্রেম কিন্তু যুক্তির বিষয় একেবারেই না। কেমন? প্রেম নিয়ে যখন যুক্তি শুরু হয় তখন ওটা মানে যুক্তি, ক্যামেরা দিয়ে ছবি তুললাম, আমি আবার ভাবলাম যে কি উঠছে। প্রেম নিয়ে যখন যুক্তি শুরু হয় তখন প্রেমের কঙ্কাল দেখা যায়। সুতরাং সবাইকে নিজের ভালোবাসা, নিজের যন্ত্রণা, কষ্টগুলোকে সবাই অনুভব করুক, আমি মনে করি সেইটাই ভালো। কেমন? আমরা শুনলাম, মজা পেলাম, ভালো লাগলো। ধন্যবাদ।
সহসাজে চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চেনো এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজকে ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজকে ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ একলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারা একলা যেতাম জানি জানি এ পথে আমি যে স্বাধীনতা দিবস আমি একটি দেশের গান গ্রামের দেশে লিখেছি। আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় ভাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখি শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি
বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ। বলি কেউ বলে না তাকে কালো, তাকে বলে পাড়ার লোক কালো। তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কৃষ্ণকলি কেউ বলে না তাকে কালো, তাকে বলে পাড়ার লোক। মেঘলা কোথা সব কটা দিন খরা, কেউ দেখে না কালো হরিণ চোখ। বাপের তার নেই কো টাকা মোটে, অর্থ ছড়া পাত্র কোথা জোটে। কালো তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। লোডশেডিং এ আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই। কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে ভেতর হতে ত্রস্তে এলো তাই। ছেলের বাবা হুঁচ কালো তার ভুরু, মেয়ের বুক কাঁপলো দুরু দুরু। কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ভেদ, ভোগেন ভিলিয়ায় খেলিয়ে গেল ঢেউ। জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা, রাস্তা ধারে ছিল অনেক কেউ। তার পানে কেউ দেখলো কিনা চেয়ে, শঙ্কা বুকে তেড়িয়ে দেখে মেয়ে। কালোই তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পার হয়ে যায় মাসির কালো মেয়ে, জ্যৈষ্ঠ মাসে কয়েক হাজার কোণে। কোথায় একা কাকার মেয়ে কাজল, আষাঢ় মাসে পালায় সঙ্গোপনে। যখন একা শ্রাবণ রজনীতে, কোন ভাবনা ঘনায় মেয়ের চিতে। কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে কালো, তাকে বলে পাড়ার লোক। দেখেছিলেন সিলিং থেকে ঝোলা কালো মেয়ের বিস্ফারিত চোখ। কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ, শাড়িখানি হলো গলায় ফাঁস। কালো তা সে যেমন কালো হোক, কেউ দেখেনি কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে কালো, তাকে বলে পাড়ার লোক কালো। তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায়, সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে
প্রাবের হায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়ে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায় পুশ করে উপরে হ্যাঁ
নাচিয়া ভুলো তো দেখি নাগর কানাই নাগর কানাই সোহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি সোহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি শ্রুদিক হইতে যে আমি শুয়ে আছি বারবার। সুজন সুজন কেন মোর লাগি এত ব্যথা তুমি পাও? মোর অনুরোধ তোমার জীবনে অভাগীরে ভুলে যাও। কে তুমি, কে তুমি? দুলে 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 এলে কি দেখিতে তারে? আগুন জ্বলেছে যে বনে, সে পড়ে কি দারুণ ব্যথা পড়ে। আমারে লইয়া আর ভয় নাই, সরিয়া অতীত দিন। তোমার পতির গর্বের কেউ যাবে না করিতেহীন। আসিয়াছো যদি জনমের শোধ, দাঁড়াও সামনে মোর। ওই তব রূপ দেখিতে দেখিতে আহি হয়ে যাক ঘোর। সুজন সুজন এ কি বলো তুমি? অভাগীরে মনে করি তোমার সোনার জীবন এড়ে দিবে, কেন বা ব্যথায় ভরি। ঘরে ফিরে যাও, দেখিয়া শুনিয়া করগে নতুন বিয়া। আবার সাজাও নতুন কুটির তাহার পক্ষে নিয়া। দুলে দুলে আমি পায়ে পড়ি তব বাঁচিব বা কতক্ষণ। মোরে দয়া করো ব্যথা দিয়ে আর বৃদ্ধ করো না মন। সুজন সুজন শোনো মোর কথা, আজকে বুঝেছি সার। দুজন মোরা বাঁচিয়া থাকিলে নিস্তার নাহিকার। আমি যদি মরি আমারে ভুলিতে সহজ হইবে তব। আর সে মরণে এ জীবনে আমি সবচেয়ে সুখী হব। তোমরা পুরুষ কি করে বুঝিবে একের পরাণ দিয়া? নারীর জীবন কি করে বা কাটে আরের বক্ষে নিয়া? নিজের সঙ্গে অনেক জুঝিয়া পারিলাম না কো আর। বুঝিলাম আর সাধ্য নাহিকো এ জীবন বহিবার। যাইবার কালে এই কথা শুধু বলে যাই তব কাছে, যে দূরে তুমি জানিয়াছো আজ তাহা ছাড়া আরো আছে। এক দুলি যার জীবনের প্রতি নিঃশ্বাসটুকু হায়, চির বিরহিয়া স্বজনের তার সরিতেছে নিরালায়। কি কথা শোনালে ওহে দুলি তুমি আর বার? জীবনে যেন রে জুড়াইয়া গেল সাধ হয় বাঁচিবার। আজ দুলি তার স্বজনের ছাড়া আর কাহারেও নাহি জানে। স্বজন তাহার ঘরেও বাহিরে, দেহে মনে আর প্রাণে। হায় হায় দুলি এই কথা কেন আগে বলো নাই মোরে? তাহলে হয়তো বাঁচিতাম ভবে আরো কিছুদিন তরে। আমি যে খেয়েছি আপনার হাতে 20 লক্ষের বড়ি, শিওরে আমার ভিড়িয়াছে আসি মরণ পারের তরি। কি কথা শোনালে পরাণের সখা, কি কথা শোনালে হায়? কি দোষ পাইয়া বিষের সায় হানির পরাণটায়? তুমি যদি আজ চলিলে বন্ধু আমারই সঙ্গে নাও, জনমের মতো ছেড়ে চলে যাই এই ধরনীর গাও। সাক্ষী থাকিও চন্দ্র সূর্য আর যত দেবগণ, জনমের মতো চলে যাই মোরা লয়ে ব্যথা ক্রন্দন। পরদিন ভোরে গায়ের লোকেরা দেখিল বালুর চলে, একটি যুবক একটি যুবতী আছে গলাগুলি ধরে। অঙ্গে অঙ্গে মিলিয়া অঙ্গ, প্রাণ পাখি গেছে উড়ি। মাটির ধরায় সোনার খাঁচাটি পায়ের আঘাতে ছুঁড়ে। দুই নয়নে কান্দে এক মনে ঘর বাঁধে না তো, দুই জনা ঘর বাঁধে রে, দুই জনা ঘর বাঁধে। ধন্যবাদ। মানুষ হওয়ার চাবিকাঠি
আলাপা নাচে গানে আছে বেশ শহরে তাকে যেন ভালোবেসে জায়গা খেয়েছে শেষে পাগলা গারদে আছে আমি ভাই মামুনটা ভুগছে দুরন্ত প্রেম রোগে মেয়েরা দিয়েছে তাকে বিছানায় আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই দিদি আয় আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো কোটিপতি স্বামী তার ফিরে আর শহরতে আগার মোরা মোরা সে ভেনিসার মায়ামিতে বাড়ি তার মুক্তি যোদ্ধা শামসুল হক ভাই মাঝে মাঝে চেপে উঠতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে শিখাবে তাই শুধু ভাবতো আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই সেই 3-4 ঘন্টা ছোলা মুড়ি চা শুধু চলতো কখনো বিরু শশী কখনো অমিত রায় এই নিয়ে তর্কটা চলতো রোজঘর হরতালে সব কিছু অবহেলে ছাত্রবাড়ি এসে জুটতাম চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 8:30টায় ঠিক ফুটতাম আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই প্রেমী প্রেমী চেহারা হাতে প্রেম পত্র মুছে যাবে নসিবের নামটা একটা মেয়েও তার দিল না প্রেমে সারা পেল না সে ভালোবাসার দামটা আলিবাবু অভিনয় করতো আর মাস্টার ইকবাল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই কাল সকালে গেলে হয় না? রাখো তো তোমার তফাদার, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর পাবে তো ওর মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বিদ্যে অসাধারণ। বাপ, এই শীতে অবলা কখনো ট্রামে চড়ে? শরীর অসার হলে আছাড় খেতেই হবে। নন্দের শরীর একটু গরম রাখা দরকার। নন্দা মোটা চাল ছাড়ো, সে এক বেঞ্চের আমলের পড়ার তাকিয়া লক্কর পালকি গাড়ি এক পক্ষীরা ঘোরা, এতে গায়ে ভর্তি লাগবে কিছু। তোমার পড়ার অভাব কি বাবা, একটু ভর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি ওই ট্রাম থেকে পড়ে গিয়েছিলাম। কম্পাউন্ড ফ্র্যাকচার? হাড় ভেঙেছে? আগে না, তেমন কিছু না, মাথায় একটু ব্যথা পেয়েছি। বেদনা নাই, জ্বর নাই, পেটের অসুখ হয় না, সর্দি হাঁপানি নাই, ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখে আছেন, মনে বড় আতঙ্ক। জিভ দেখি একটু চলে হাঁ করায়। এই ওষুধটা, আরে আপনি জিভ কেটে নিতে পারেন। এই ওষুধটা দিনে 3 বার খাবেন। হ্যাঁ, কিরকম বুঝলেন? ভেরি ব্যাড। আগে কি হয়েছে? আরো দিন খেতে ওয়াচ না করলে ঠিক বলা যাবে না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্যাঙ্গুলেটেড গ্যাংগ্লিয়া।
টিফাইন করে মাথার খুঁটি পুরো করে জ্বর ছাড়াতে হবে, আর হাড় চিরে নার্ভের জ্বর ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচবো তো? জমে যাবেন না, তাহলে কিন্তু বাঁচাতে পারবো না। 7 দিন পর ফের আসবেন, মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশন ব্যবস্থা করা যাবে। ভাতটার বড়াটা খাবেন না, এগ ফ্লিপ, বোনমোর স্যুপ, চিকেন স্টু এইসব। আর বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। করেছিল ওর কাছে যেও না, বেটা মেয়ের পেটে হাত বুলিয়ে খায়। ফুলের উপর তুরপুন চালাবে, ফাজলামা পেয়েছে। আমাদের পাড়া তাইনি কোকরাসকে দেখালে হয় না? আরে না না, যদি বাস্তবিক নন্দর মাথার উপর উড়াল পাড়ার কিছু হয়ে থাকে তবে এসব বুঝাবুদ্ধির কম্য নয়। হোমিওপ্যাথি অনেক ভালো। আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তারই তো আবার ধাতু ম্যাশ হচ্ছে, একটু কবরেজি করতে শেখো। এদিকে দারুণ যে দিব্যি একলাটা বানিয়েছে, বলো তো চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। বছর বয়সে খুনে বেটারা আমায় দুদিন কুইনাইন দিয়েছে, এখনো বিকেল বেলা মাথাটা ঠিক করতে পারে। 7 দিন পরে এসো, তখন আসল জিনিসটা শুরু হবে। ব্যারামটা কি ধরতে পেরেছেন? তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, দুবেলা রুটি, মাছ মাংস বারো, একটু গরম জল খেতে পারো, তামাক খাবে না, ধোয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ সব নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মিশানো থাকে। আগে ফি কত? ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেয়ালে নোটিশ আটকানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। ও হ্যাঁ, নমস্কার। কেন বাবা কাঁচা পয়া নষ্ট করছো? থাকলে 5 রাত বসে থিয়েটার দেখা চলতো। ওর নেপাল পুরো মস্ত কুকুর, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থা করে দিয়েছে। ওর তো আবার পাল্লায় বাঁচানো কত বড় হোমিওপ্যাথ দেখে নিত। এক চুমুকে তার আলমারি শুদ্ধ সামনে না দিতে পারি তো আমার নাক কেটে দিল। আজ আপিসে শুনছিলাম কে একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নামডাক, রাজা বাচ্চারা চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? এই শীতে হাকিম ওষুধ বা শরবত খাইয়ে মারবে, তার চেয়ে তারিনি কোবরেজ ভালো। আমার অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। আগে আমি এসছি শ্যামবাজার থেকে। আমিও সেদিন ট্রাম থেকে পড়ে গিয়েছিলাম, তারপরে থেকেই খুব সমস্যা। রোগীর ব্যায়াম ওটা কি? ব্যায়াম তো ওখানেই, মাথায় সমস্যা, তফাৎ আরো কিছু ধরতে পারবো না। মা দেখলো দিয়েছে নাকি? আগে না, তেমন কিছু করেনি। পরে গেলাম ওই নেপাল বাবুর কাছে, উনি বললেন পাথুরি, তাই আর অস্ত্র করেনি। নেপাল? সে আবার কেটা? চেনেন না? আমাদের ওই চোরা বাগানে নেপাল চন্দ্র, এমডি এফটিএস, মস্ত বড় হোমিওপ্যাথ। নেপলা তাই কও, সে দাগ দুলি কবি বলি তার এমন ডিসকাউন্ট কবি সাথী সে সবকিছু যায় কেন? আগে বন্ধুরা বললো যদি সত্যিই মাথায় অস্ত্র করাতে হয় তো ডাক্তারের পরামর্শটা নেওয়া দরকার। জয়ন্তী বাবু সেনো খুল দেখো জয়ন্তী বাবু না তার মামা হেল গুলিসাম সিভিল সার্জন পাকাটনি 3 ইউনিভার্সিটি জ্ঞান হলো পর কইলেন আমার থ্যাংক কই ডাক্তার নেশাতে দিলেন তোকে একবার কেমন বেশ তারপর কি হলো কাউ দেখলি তারপর পা গজিয়েছে বুঝি? আরে কান্না দেখ দেখ বিয়ালে বুঝি ছাগল খাইয়ে গেল রে দাও নাড়ে বুঝি দাও হ্যাঁ যা ভাবলাম তাই কতদিন কোন বেমার ছিল? আগে অনেক বছর আগে টাইফয়েড হয়েছিল। ঠিক খাবেছি 5 বছর আগে 7.5 বছর আগে। ওই একই কথা 5 আর 7.5 প্রাতিকালে বমি হয় আগে না হায় হায় গান দিবাও না নিদ্রা হয় আগে না আমি না তো ওর দু হয়েছে কিনা বা কম কম করে
আগে না করে করে জানতে পাও না, যাই হোক চিন্তা করি বাবা, আমি ওষুধ দিচ্ছি, আমি যাবে না। তাপস নে থাম থাম, আমার সব জীবন ওষুধ, দেখলি দেখ শুনে। এই ওষুধ সকাল সন্ধ্যা একটি করে খাবা, 3 দিন করে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ ছাড়, বুঝেছ? অমনি পান দিতে হবে না। টেবিলের রস মুখের সাথে মারি খাবা, ভাত খাবা না, কচি সিদ্ধ ওই সিদ্ধ এইসব খাবা, নুন খাবা না, মাঝে মাঝে জল নিদি রাতে খাতে পারো, গরম জল ঠান্ডা করে খাবা। আগে ব্যারামটা কি? জানে কয় ধরি উর্দু সঙ্গে সেও করতে পারো, কিন্তু বসন্ত আমার দিতে মিটলো। ওসব বাজে চিকিৎসায় কাজ নয় নন্দ, কোথাও চেঞ্জে চলো। আমি বলি কি, নন্দ বিয়ে করে ঘরে পরিবার আনে, এমন কম দামড়ায় থাকা ভালো কথা নয়। আর পরিবার কখন আছি কখন নেই, আমাকে কোচে একটা বউ এনে জঞ্জালে জড়ানো হয়। নন্দা মোটর কেন মাই, 7 সিটার হার্টসন, এটা করলে তো আমরা 5 জন আছি। তা যদি বললে, তা আমার মতে মোটর কারো যা পরিবার কারো, ঘরে আনা সহজ কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো আর গিন্নির অম্বল সুর, পরশু ব্যাটারি খারাপ, তরশু সেটা ঠান্ডা লেগে যাওয়ার। অমন কাজ করো না নন্দ, জের বার হবে। এই শীতকালে কোথায় দুদণ্ড লেপের মধ্যে ঘুমাবো বসায়, তা না সারা প্যান প্যান ট্যান ট্যান। ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবই লোক, তাতে একটা মোটা সোটা রোয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো হতো। এখন বলে খরচা বাঁচত। তাই দিব্যান্ন, কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় দেখা যাবে। আবার হাকিম? হ্যাঁ। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। আসেন বাবা, আসেন আসেন। আমি হুজুর সাহেবের মিলমুন্সি। কি বেমারি বলেন? আমি লিখে হুজুরকে ইতালা ভিজিয়ে দেব। ওই বেমারি জানার জন্যই তো এখানে আসা। তা আপনি কিছু তো বলেন না, থাকতি বোখার, চিল্লি, চেচক, রাতন্ধি, বাস। না না এইসব কিছু না, আমার না ওই বুকের ভিতর শুধু ধরপড় ধরপড় করে। সহি বলে দিল খারাপ না? মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাদু শোন না, নাজরানা তো মোহর না থেকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাটটা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে গিয়ে আগে হুজুরকে বন্দেগি জানাব বলবেন, এরপর হুজুরের সামনে রুমাল এবং মোহর ধরে রাখবেন। আসেন আমার সাথে, আসেন আসেন। বন্দেগি জনাব। আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দেব। আমি ওই গ্রাম থেকে পড়ে গিয়েছিলাম, তারপরে থেকে মাথা খুব ব্যথা, এখন বুকেও ধরফরানি, এই জন্য আপনার কাছে এসেছি। ডরবেন না মশাই, হুজুরকে আপনার শির দেখলাম। শুনছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। কি করছেন? আখ ঠান্ডা থাকবে, নিদ হবে। রোগান বাব্বার, এই জি বলবার, অস্ত্র লাও। এই চোখ জ্বলছে। এই কি করছেন? এই কি করছেন?
ঘাবড়াবেন না মশাই, এই পাবলিশিং এর মাথা কি বহুত কিম্মত, মাথায় হাত শক্ত হবে। আমারা দোস্তরি, আরে এই নাও তোর দোস্তরি। আমি অনেক ঘুরেছি, বন্ধুদের কথা অনেক শুনেছি, আর না অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজ, হাকিমির সব দেখিয়েছি, আমার কোনো কিছু সমাধান দিতে পারছে না। এখন আমি নিজেই ডাক্তার ঠিক করবো, যে ডাক্তার ভালো পাই সেই ডাক্তারের কাছে যাই। আরে ওই তো মল্লিক ডাক্তারের চেম্বার দেখা যাচ্ছে, যাই। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে তুলি আনন্দে। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে তুলি আনন্দে। কি চাই আপনার? আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ও পেন আনন্দ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট আগে মানে প্রথম পোয়াতি? না, পোয়াতি না, আমি নিজেই পেশেন্ট। নিজের জন্য? হ্যাঁ। ব্যাপার কি? বসে। আগে আমি ওই ট্রাম থেকে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে কেন কেমন করছে, আমার মাথা ব্যথা, শরীরে দর্দ করছে। তা আপনার নাম কি জিজ্ঞাসা করতে পারি কি? আগে আমার নাম শ্রী নন্দদোলাল মিত্র। বাড়িতে কে কে আছে? অনেকদিন ধরে বিপত্নী এক মাসিমা আছে। কাজকর্ম কি করা হয়? তেমন কিছু না, ওই বাবার সম্পত্তি আছে অনেক। ও মোটর কার আছে? না, তবে কেনবার ইচ্ছে আছে। দোহাই আপনার, আমার কি হয়েছে বলুন? টাইফয়েড নাকি বুদুরি নাকি হাইড্রোফোবিয়া? কেন ভাবছেন? ওসব কিছুই হয়নি আপনার। আপনার শুধু একজন অভিভাবক দরকার। তার মানে আমি কি তাহলে পাগল হয়ে গেছি? ও ডিয়ার নো নো, পাগল হতে যাবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেওয়ার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা আছেন না? পিসি মাসের কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। আগে ফি আগামী সপ্তাহে আবার আসবেন। ভেস্তে গেল, বুড়ের আবার ভীমরতি হয়েছে। বিয়ে তো করলো বুঝবেন, আর বাদ দিয়ে সব কথা, ওদের আশীর্বাদ কর, ওরা সুখী হয়। আরে আয় আয়, আমাদের আসুন, আসুন। শেষবারে খাওয়াটা খেয়ে যায়, আর তো খেতে পারবি না। হ্যাঁ, আরে উঠো।